খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা তারা আদালতে হাজিরা দিতে আসে না, মনে হয় যেন তারা পিকনিক করতে আসছে ভাই বন্ধুরা মিলে। আপনারা খেয়াল করেছেন তারা নামতেছে, নামার সময় কি হাসি মুখে আসতেছে। চুড়ি দিয়ে, শাড়ি দিয়ে, লিপস্টিক দিয়ে, কোনো কিছু দিয়ে আপনি কারো লজ্জা আনতে পারবেন না। তো স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি উপহার দিলে বা তার সাথে কি করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের যেটা মনে হচ্ছে, প্রথমত উনি যথেষ্ট ইনক্যাপাবল একজন মানুষ, উনি বয়সের ভারী নুজ্জ, ওনার যদি নিজস্ব কোনো ভালো চিন্তাও থাকে সেই চিন্তাকে ইমপ্লিমেন্ট করবার মতো সাহস এবং সক্ষমতা দুটোর একটা ওনার নাই। আগামীকাল 25শে ফেব্রুয়ারি যেই পিলখানা হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ অথবা গণহত্যা চালানো হয়েছিল এবং গণহত্যা করে সেটাকে নাম দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ। মূলত ওখানে কোনো বাংলাদেশের বিডিআরই বিদ্রোহ করেন নাই। আপনাদের জ্ঞাতার্থে বলছি, নতুন বাংলাদেশে আপনারা প্লিজ এটাকে বিডিআর বিদ্রোহ বলবেন না, এটা আসলে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে চালিয়ে দিয়ে খুনি হাসিনা যে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করেছিল এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা আপনাদেরকে জানাতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস হিসেবে সরকার গেজেট করেছে। তো এটা অনেকেই আনন্দিত হয়েছেন, কিন্তু ব্যাপারটা অনেকে হয়তো খেয়াল করেন নাই। আমরা ইনকিলাব মঞ্চ অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস, শহীদ সেনা দিবস যেটা ঘোষণা করা হয়েছে, এটা আসলে খুব ভালো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে আমাদের মনে হয় নাই। আপনারা জানেন বাংলাদেশের যত দিবস আছে 3টে ক্যাটাগরি আছে, ক, খ এবং গ। যেই দিবসটি বাংলাদেশে জাতীয় শোক দিবস হওয়ার মতো একটি সিগনিফিক্যান্ট দিবস, অথবা এরকমই প্যারালাল কোনো একটা কিছু যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যেই সেনা অফিসার 57 জনকে, এমনকি এটাও ডকুমেন্টেড আছে যে বিদেশি ভাষায় কথা বলেছে, হিন্দিতে কথা বলেছে, তারা পর্যন্ত ভিতরে ঢুকে বাংলাদেশের সেনাবাহিনীকে, সেনা অফিসারদেরকে গুলি করে হত্যা করে তারপর তারা চলে গেছে, সেখানে অপারেশন পর্যন্ত চালাতে দেওয়া হয় নাই। সেইটাকে ক এবং খ দুটো গ্রুপ বাদ দিয়ে সবথেকে লেস সিগনিফিক্যান্ট গ শাখায় অধিভুক্ত করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো ক শাখায় থাকে সেগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেলিব্রেট করতে, উদযাপন করতে বাধ্য থাকে, কিন্তু জাতীয় শহীদ সেনা দিবসকে এটাকে গ শাখায় রাখা হয়েছে। এর মানে হলো কোনো প্রতিষ্ঠান চাইলে এটাকে করবে, না চাইলেও তার কোনো জবাবদিহি করতে হবে না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে এটা আনলাম, আমাদের কাছে প্রজ্ঞাপনও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারকে বলছি যে তারা অতি দ্রুত যেন ওটা সংশোধন করে অবশ্যই ক শাখায় অধিভুক্ত করবে এবং জাতীয় শহীদ সেনা দিবস হোক বা যে নামে হোক এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু খ অথবা গ শাখায় লেস সিগনিফিকেন্ট জায়গায় তাকে রাখা যাবে না, এটাকে ক শাখায় আনতে হবে। প্রতিনিয়ত ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, এটা এখন কিছুদিনের বাংলাদেশ, এটা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। এমন ব্যাপার হয়ে গেছে যে এই ভিডিওগুলো না দেখলে আমাদের ভালো লাগে না, কিন্তু এই ব্যাপারে কথা বলবাও খুবই কঠিন। কারণ যখন রিপিটেডলি অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে যখন 2-3টে এমন ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে তারা আসলে ধর্ষিত হয় নাই, তারা কোনো না কোনোভাবে সুবিধা নেওয়ার জন্য এই কথাটা বলেছে, তখন আমাদের যে অন্য মা বোনেরা ধর্ষিত হচ্ছে তাদের ব্যাপারে কথা বলাও কঠিন হয়ে যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তখন ঠুনকো হয়ে যায়। আপনারা জানেন চাঁদাবাজি তো আজকের গল্প না বাংলাদেশের, এটা তো গত 6 মাস ধরেই চলছে। আর ছিনতাইয়ের গতকালকেও আপনারা বনশ্রীতে, তারপরে মোহাম্মদপুরে, তার আগে 4-5 দিনের প্রতিদিন যেখানে দেখছেন, এগুলো এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আমাদের উদ্বেগটা ঠিক অন্য একটা জায়গায়, যেটা আপনাদের সাথে আমরা আলাপ করতে চাই। খেয়াল করুন, মানে চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ছিনতাইয়ের আবার ভিডিওটা করছে কি? আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন কি না, যে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় বনশ্রীতে হচ্ছে, মোহাম্মদপুরে ছিনতাইগুলো হচ্ছে এবং সেই ছিনতাইগুলো কিন্তু ভিডিও করে হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। আমরা খুব স্পষ্টভাবে অনেকগুলো ঘটনাকে আপনাদেরকে ছোট ছোট করে একসাথে একই সুতোয় বাঁধার চেষ্টা করব। আমরা মনে করি না শুধুই কিছু চাঁদাবাজ, কিছু ছিনতাইকারী এই ছিনতাইগুলো করছে বা চাঁদাবাজি করছে। এই ছিনতাই, এই চাঁদাবাজি, তার পরেই সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপ করা, সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া, জনমতের ত্রাস, সন্ত্রাস এবং ভীতি তৈরি করা, এই প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা বলে আমরা মনে করি। চুড়ি দিয়ে, শাড়ি দিয়ে, লিপস্টিক দিয়ে, কোনো কিছু দিয়ে আপনি কারো লজ্জা আনতে পারবেন না। তো স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি উপহার দিলে বা তার সাথে কি করলে তিনি দায় নিয়ে পদত্যাগ করবেন, এইটা সাংবাদিক বন্ধুদের কাছে এবার আমরা একটা পরামর্শ চাইবো। আমরা চিন্তা করেছি যে আল্লাহর ওয়াস্তে এমন কোনো ঔষধ বাংলাদেশে আছে কিনা যেটা দায় নিয়ে পদত্যাগ করার একটা সূচনা বাংলাদেশে যেন হয়, এইটা আমরা জানতে চাই। তো স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ব্যাপারে
তার ব্যাপারে কথা বলবার আগে আমাদের আরও 2-3টে জায়গায় খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে চাই। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের যেটা মনে হচ্ছে, প্রথমত উনি যথেষ্ট ইনক্যাপাবল একজন মানুষ, উনি বয়সের ভারী নুজ্জ, ওনার যদি নিজস্ব কোনো ভালো চিন্তাও থাকে সেই চিন্তাকে ইমপ্লিমেন্ট করবার মতো সাহস এবং সক্ষমতা দুটোর একটা ওনার নাই। প্রথমত আমরা সাহস বলছি এই জন্য, এই কাজ করবার জন্য যে গার্ডস দরকার আপনি জানেন, এই যে বর্তমান বিউরোক্রেসি, পুরো আমলাতন্ত্র, পুরো পুলিশ বিউরোক্রেসি, এটা তো সেই খুনি হাসিনার সিস্টেমেরই, তাদের মধ্যেরই। হয়তো কাউকে রদবদল করে ঢাকা থেকে টাঙ্গাইল পাঠানো হয়েছে, কাউকে নরসিংদী থেকে ঢাকায় আনা হয়েছে, কিন্তু তাদেরই তো লোকজন সবাই আছে। এইরকম একটা গণ অভ্যুত্থান বিপ্লবের পরবর্তী সরকারে যারা থাকবে তাদের ভীষণ সাহস থাকতে হয়, তার অধীনে যেই সচিব থাকবে, আমলা থাকবে, তাদেরকে সেই সাহস দেখাতে পারতে হয় যে তোমরা যদি আমার কথা না শোনো, যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে আমি নিজে শুধু পদত্যাগই করব না, কে কোথায় কত কোটি টাকা চাঁদাবাজি করেছো, ডিসি রিক্রুট করার জন্য কত কোটি টাকা করে খেয়েছো, এসপি আনার জন্য অথবা পদায়ন করার জন্য কত কোটি টাকা খেয়েছো, আমি নাম প্রকাশ করে তারপরে পদত্যাগ করব। ন্যূনতম এই গার্ডসটুকুন, এই সাহসটুকুন অভ্যুত্থান পরবর্তী একটা দেশের সরকারের উপদেষ্টাদের থাকতে হয়। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, বর্তমান সরকারের এরকম উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টাও নাই যার এই সৎসাহসটা আছে যে যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়ে তারপরে আমি পদত্যাগ করব। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায় দেওয়াটা এখন একটা নতুন রাজনীতি শুরু হয়েছে। খেয়াল করুন, সরকারেরই একটা অংশ যেখানে প্রতিদিন টপ টেররদেরকে ছেড়ে দিচ্ছে, যখন আইন শৃঙ্খলার কোনো অবস্থা নেই। আপনি খেয়াল করুন, আমরা কোন দেশে বসে কথা বলছি? আমরা দেখেছি সাধারণত বিএনপির একজন সাধারণ কর্মী যার এখন পর্যন্ত মামলার রায় হয় নাই, তার মার জানাজায় তখন নেওয়া হয়েছে, তখনও তার হাত পায়ে বেড়ি বাঁধা। জামাতে ইসলামী, বিএনপির সমস্ত নেতৃবৃন্দের হাত পায়ে বেড়ি বাঁধা এবং তাদেরকে দেখা গেছে পাজো করে এরকম কোলে তুলে তারপর আদালতে হাজির করতে হয়েছে। সেই বাংলাদেশেই আমরা দেখি খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা তারা আদালতে হাজিরা দিতে আসে না, মনে হয় যেন তারা পিকনিক করতে আসছে ভাই বন্ধুরা মিলে। আপনারা খেয়াল করেছেন, তারা নামতেছে, নামার সময় কি হাসি মুখে আসতেছে, তারা কথা বলতেছে, গল্প করতেছে। আবার একজনে বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছে মানে যুদ্ধ চালিয়ে যাবার, তারা চিরকুট লিখছে। মানে যেই 17-18 বছরে একটা শিশুকে পর্যন্ত আয়নাঘরে নেওয়া হয়েছে, সেইটার যখন বিচার করা হবে, যাদের প্রকাশ্য অর্ডারে হত্যা করা হয়েছে, তারা এখন হাসে খেলে দুষ্টমি করে, তারা পিকনিক মুডে আদালতে আসে। আর যারা অভ্যুত্থান করেছে এখন তারা প্রত্যেকে হত্যার হুমকির মুখে আছে। এইটার দায় একক স্বরাষ্ট্র উপদেষ্টার না, এই সরকারের প্রত্যেক উপদেষ্টার প্রতি দায় রয়েছে। ঠিক, শীর্ষ সন্ত্রাসী বা টপ টেরর হিসাবে ঘোষিত ছিল 2001 সনে বিএনপি জামাত, যাদেরকে টপ টেরর হিসেবে ঘোষণা করেছিল, ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। এমনকি ইন্টারপোল যাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, রেড অ্যালার্ট জারি করেছে, সেই রকম অন্তত 1 ডজন সন্ত্রাসী, অনেকে জামিনে মুক্তি পেয়েছে, অনেকে বিদেশ থেকে বাংলাদেশে এসে ফিরে তারা ইতিমধ্যে চাঁদাবাজি শুরু করেছে। আপনাদেরকে একটু জানাই, হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন, কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, খুরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু এবং পূর্ব রাজারবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী 9টি হত্যাসহ অন্তত 22টি মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম, এরা প্রত্যেকে কি করে জামিনে মুক্ত হয়েছেন আপনাদের কাছে জানতে চাই। এই জামিনগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টা দেন নাই, এই জামিনগুলো তো বাংলাদেশের সব থেকে সুশীল আইনের পণ্ডিত এবং বাংলাদেশের সব থেকে কি বলবো যে সুসাহিত্যিক সুশীল আমাদের আসিফ নজরুল স্যার, তার আইন মন্ত্রণালয় যদি এটাকে অ্যালাউ না করে তাহলে এই সন্ত্রাসীগুলো কি করে জামিন পেয়েছে আমরা জানতে চাই। যেই বাংলাদেশে মাহমুদুর রহমানদের আইন মানার কারণে এসে জেলে গিয়ে তারপরে আবার আবেদন করে তারপরে জামিন নিতে হয়। আপনারা জানেন ডাক্তার সাদি এইখানে সংবাদ সম্মেলনে বলেছি, যারা মানুষের চিকিৎসা দিতে গিয়েছে তাদেরকে ধরে হত্যা মামলার আসামি করেছে, তাদেরকে ছেড়ে দিয়ে এখনো তাদের মামলা প্রত্যাহার করা হয় নাই।